আমরা ঠিক আছে হ্যাঁ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে বলেছিলাম না রে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। এবার অ্যামেন্ডমেন্টের মধ্যে আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট লাস্ট মনে আমরা 30 তো করেছিলাম 31 ঠিক আছে 31টা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আমরা পড়ছিলাম। ঠিক আছে হ্যাঁ আমরা 32টা স্কিপ করুন। ঠিক আছে নেক্সট যে অ্যামেন্ডমেন্টটা করুন এটা হলো 33rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 33তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে কোথাও আপনারা ওকে 33rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ঠিক আছে 1974। ঠিক আছে হ্যাঁ 33rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1974 ঠিক আছে 1974 33rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1974। ঠিক আছে বুঝা আপনারা ওকে এটার মধ্যে কইছে যে ঠিক আছে বুঝা আপনারা যত মেম্বারস আছে পার্লামেন্টের মানে এমপি আর অ্যাসেম্বলি মানে এমএলএ। ঠিক আছে হ্যাঁ এমপি আর এমএলএ তার পোস্টের থেকে সেরা যদি রেজিগনেশন দিতে চা পদত্যাগ করতে চা। ঠিক আছে আগে ব্যবস্থাটা আসলো যদি ইফ এনি মেম্বার অফ পার্লামেন্ট অর মেম্বার অফ অ্যাসেম্বলি ঠিক আছে যদি তে রেজিগনেশন দিতে চা তার পোস্টের থেকে তাহলে তে প্রেসিডেন্টের কাছে দিব নাহলে গভর্নরের কাছে দিব। ঠিক আছে বুঝা আছে না 1977 33rd অ্যামেন্ডমেন্ট কোছে নট নিড। ঠিক আছে কোছে দরকার নাই প্রেসিডেন্টের কাছে যাওয়া গভর্নরের কাছে যাওয়া। ঠিক আছে ওকে ইউ ক্যান রিজাইন ফ্রম ইউর পোস্ট। ঠিক আছে ওকে হ্যাঁ by addressing your resignation letter to the speaker or chairman of the gita স্পিকারের কাছে তুমি কিটা দাও। ঠিক আছে রেজিগনেশন লেটার দিয়েছিল তুমি বাইরে যাও। ঠিক আছে ওকে কিন্তু যদি তোমার রেজিগনেশনটা জেনুইন অর ভলেন্টারি কারণে হয়। ঠিক আছে ভলেন্টারি কারণে কেউ সাফে সুফে যদি তুমি রেজিগনেশন দিতে চাও তোলে নিতাম না। যদি তুমি ভলেন্টারি আমার ভালো লাগতেছে না আমি দাম গা তোলে আমি নিব। ঠিক আছে বুঝা আসলে তোলে লেখো। ঠিক আছে বুঝা আসলে ওকে লেখো provided that resignation of MP or MLA ঠিক আছে কোথাও আছে MP or MLA ঠিক আছে accepted by the speaker or chairman or কি দেওয়া চেয়ারম্যান। ঠিক আছে কবিতা আলোচনাটা ওকে হ্যাঁ only if he is satisfied that yes okay that resignation is voluntary। ঠিক আছে voluntary or genuine yes or কি দা genuine যদি মনে করে যে ঠিক আছে হ্যাঁ যে রেজিগনেশনটা ভলেন্টারি আর জেনুইন হইতেছে তাহলেই আমি কিটা করুম রেজিগনেশন লেটারটা স্পিকার বা চেয়ারম্যান কাছে দিয়ে সেটা তুমি বের যাও। ঠিক আছে বুঝা যাচ্ছে না এখনো এই প্রভিশনটাই আছে। ঠিক আছে এখনো ইফ মেম্বার অফ পার্লামেন্ট ঠিক আছে যদি তার পদ থেকে রিজাইন দিতে চা তাহলে তো স্পিকারের কাছে দিয়ে সেটা করতে পারবো। ঠিক আছে আর রাজ্যসভা হলে চেয়ারম্যানের কাছে দিয়ে বাইরে যাবো আর আমরা বিধানসভা হলে স্পিকারের কাছে দিয়ে বাইরে যাবো। ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে ক্লিয়ার এটা 33rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1974 কথাটা কইছে। ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ বুঝা যাচ্ছে না শিওর ওকে। এরপরে দুইটা খুব ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট আমরা অ্যাক্টের লয়ে আমরা ডিসকাশন করতেছি। একটা হলো 35th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1970 ঠিক আছে বুঝা যাচ্ছে না 4 1974 35th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1974 ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আইতাছি। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে 35th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1974 অনেকবার পরীক্ষার মধ্যে আসছে আরো আইবো সময়ে। ঠিক আছে বুঝা বিকজ এটা আমাদের নর্থ ইস্টের একটা স্টেট রিলেটেড এবং স্টেটটার নাম হলো সিকিম। ঠিক আছে বুঝা সিকিম ওয়ান্স আপন এ টাইম ওয়াজ নট এ পার্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে বুঝা ওকে সিকিম ওয়ান্স আপন এ টাইম ওয়াজ নট এ পার্ট অফ ইন্ডিয়া। ওকে ক্লিয়ার আছে কথাটা ওকে সো আমাদের একটা স্টেট আছে সিকিম যে ইন্ডিয়ার পার্ট আসলো না কোনো একটা সময়ে ইট ওয়াজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ঠিক আছে বুঝা কিন্তু তার সিকিউরিটিটা যে ইন্ডিয়ান প্রোটেকশন আসলো একটা কান্ট্রি আসলো ইন্ডিপেন্ডেন্ট কিন্তু তার মিলিটারি প্রোটেকশন কাটা দিত ইন্ডিয়া দিত। ইন্ডিয়া তারা প্রোটেক্ট করতে বাইরের কেউ যাতে তার উপরে কিনা না করতে ঠিক আছে ওকে আক্রমণ না করে আসে তারা না আলাদা যেতে পারে মিলিটারি প্রোটেকশন ইন্ডিয়া দিত বাট ইট ওয়াজ নট এ পার্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে কথা ইন্দিরা গান্ধী কইছে
আইছে ইন্দিরা গান্ধী আইসে কইছে ভাই তুই রে আমরা প্রটেক্ট করব মুদ্রা দরকার কি আছে আমার লগে মিশা দিগিয়া ঠিক আছে বুঝা গেছে না এটা ওকে ইন্ডিপেন্ডেন্ট এই দূর একটা কোনার মতো জায়গা তুই মুদ্রা আদার ইন্ডিপেন্ডেন্ট খেলা কিটা ইট ইজ ভেরি গুড ফর ইউ ঠিক আছে যে আমরা লগে তুমি মার্জ হয়ে যাও ঠিক আছে বুঝা গেছে না এবার এই সিকিম রে ভারতের মধ্যে মার্চ করানোর লেগে ভারতের কনস্টিটিউশনে পাল্টা দিব তো এনো কিটা করছে একটা অ্যামেন্ডমেন্ট করছে যেটা নাম হলো কিটা 35th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 ঠিক আছে লেখো সিকিম ইনকর্পোরেটেড উইথ ইন্ডিয়ান টেরিটরি লেখো সিকিম সিকিম incorporated with kita with Indian Union বা Indian territory ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ এটা হলো তোমার 35th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিকিম রে আমরা ভারতের লগে মিশাই দিছি ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে না ভারতের আমরা লগে কি আছে মিশাই দিছি ঠিক আছে বুঝা আছে না তারপর আছে 36th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 36th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975 ঠিক আছে বুঝা আছে না হ্যাঁ এটা আলাদা ডিফারেন্ট করে কারণ এটারে ইন্ডিয়ার লোকে জয়েন করাইছে কিন্তু ইন্ডিয়ারে একটা অংশ করছে কিন্তু তার রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চল কিছু করছে বলছে ইউ আর দ্য পার্ট অফ ইন্ডিয়া বাট এটার তো একটা কি হিসাবে রাখবা তুমি তুই অন্য একটা স্টেটের লোকে মার্চ করে রাখবা না তারা একটা মানে স্টেট বানাইবা না তারা ইউনিয়ন টেরিটরি বানাবা এটা কিছু কইছে না 36 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কইছে যে সিকিম একটা ফুল ফ্লেজ কি রাখবো স্টেট বানাইবে ঠিক আছে স্টেট ঠিক আছে তো সিকিম রে ফুল ফ্লেজ স্টেট স্ট্যাটাস দিছে কত নম্বর অ্যামেন্ডমেন্ট দিয়েছিল 36 ঠিক আছে তো লেখো সিকিম became full-fledged state of Indian territory. Full-fledged state. Full-fledged কিটা স্টেট পূর্ণ রাজ্য হিসাবে সিকিমকে স্বীকৃতি দিয়ে দিছে বলছে লো তুমি আবার থেকে একটা রাজ্য হয়ে যাবে ঠিক আছে 35 দিয়ে সেটা ইন্ডিয়ার লোক জয়েন করেছে 36 দিয়ে সেটা ইন্ডিয়ার একটা স্টেট বানাই দিছে ক্লিয়ার আছে না ভেরি ভেরি ইম্পর্টেন্ট 35 আর 36 বহুতবার পরীক্ষার মধ্যে আইছে ঠিক আছে ক্লিয়ার ওকে 35 36 তোমরা জানা রাখো ঠিক আছে কবে যাচ্ছে না আমি 36 কইতাছি আর 36 তো কইলাম ওই 37 38 আই 38 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 38 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ঠিক আছে বুঝা যাচ্ছে না 1970 ঠিক আছে হ্যাঁ 5 1975 ঠিক আছে ইন্দিরা গান্ধীর সময় ঠিক আছে হ্যাঁ প্রেসিডেন্ট রুলের সময় না রে হ্যাঁ উল্টাপাল্টা ল বানাইছে এই সময় পাড়ায় পুড়ে ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না ওকে প্রথম উল্টাপাল্টা লটা কিতা এগুলা সবগুলা পরে দিয়ে আবার ক্যান্সেল করে দিছি আগে দেহ কিতা তারপর পরে দিয়ে আমরা ক্যান্সেল করব ঠিক আছে বুঝা যাচ্ছে না তারপরে দেখো ডিক্লারেশনস অফ ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লারেশন অফ ন্যাশনাল ইমার্জেন্সি এই ন্যাশনাল ইমার্জেন্সি কারা ডিক্লেয়ার করে এই কারা ডিক্লেয়ার করে ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করব কারা করব রাষ্ট্রপতি করব ডিক্লারেশন অফ ন্যাশনাল ইমার্জেন্সি বাই দা প্রেসিডেন্ট বাই দা কিটা প্রেসিডেন্ট ঠিক আছে কোথা আছে এটা ওকে হ্যাঁ নন জাস্টিসিয়েবল নন কিটা জাস্টিসিয়েবল ঠিক আছে কোথা আছে এটা ক্লিয়ার আছে প্রথম অ্যামেন্ডমেন্ট কিটা কইছে কইছে প্রেসিডেন্ট যে ডিসিশন নিব ন্যাশনাল ইমার্জেন্সি দেওয়ার এটারে তুমি কোর্টের মধ্যে চ্যালেঞ্জ করতে না মানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট এটার উপরে কোনো কথা কইতো না তার নিজের মর্জি মতো থেকে কিটা করতে পারবো ঠিক আছে ওকে ন্যাশনাল ইমার্জেন্সি দিয়ে দিতে পারবো আইদার ইট ইজ কনস্টিটিউশনাল অর আনকনস্টিটিউশনাল সাংবিধানিক যদি হয় তাহলে তো দেখ না কোনো অসুবিধা নাই সুপ্রিম কোর্ট আইতে পারতো না এটার মধ্যে কিন্তু ডিক্লারেশনটা যদি আনকনস্টিটিউশনাল হয় অসাংবিধানিক হয় তাহলে সুপ্রিম কোর্ট কিটা করতে পারবো এনে আইতে পারবো হস্তক্ষেপ করতে পারবো any decision made by the parliament made by the president which is unconstitutional supreme court interfere in this matter ঠিক আছে ওকে এটার নামই তো জুডিশিয়াল রিভিউ করতেছে ঠিক আছে বুঝা গেছে না ওকে কিন্তু 38 অ্যামেন্ডমেন্ট কইছে ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লারেশন সে প্রেসিডেন্টের ডিসিশনের উপরে সুপ্রিম কোর্ট আইতে পারতো না এটা নন জাস্টিসিয়েবল হয়ে যাবে ঠিক আছে বুঝা গেছে না দ্বিতীয় কথা ঠিক আছে ওকে বুঝা গেছে না হ্যাঁ হ্যাঁ বুঝি না 30 না লাগতো না অরুণাচল প্রদেশ আরে তাই অরুণাচল প্রদেশ ইউনিয়ন টেরিটরি দিচ্ছে আশা করি আইছি ঠিক আছে এমন করলে তো অনেকটা শিখতে হবে তোমার আমি তো পুরোটা কই দেবো জাস্ট ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে ডিক্লারেশন অফ ন্যাশনাল ইমার্জেন্সি বাই দ্য প্রেসিডেন্ট নন জাস্টিসিয়েবল একটা কথা কইছে 30 দ্বিতীয় কথা কইছে ঠিক আছে কইছে প্রমালগেশন
of ordinance by the ordinances by the president, ঠিক আছে, প্রেসিডেন্ট, ঠিক আছে, গভর্নর্স or administrator of union territories, administrator of the union territories non justiciable, এটা নন জাস্টিসিয়েবল দেখালাও তার আমি বুঝাই দেব নন জাস্টিসিয়েবল, ঠিক আছে বুঝা আছে না? ওকে, হ্যাঁ, promulgation of ordinance by the president, governors or administrator of union territories non justiciable কইছে, ঠিক আছে, লেখা তারপর আমরা কইতেছি প্রথম প্রশ্নটা বুঝতে হবে যে অর্ডিন্যান্স কিটা, ঠিক আছে, এখানে অর্ডিন্যান্সটা লিখছি, অর্ডিন্যান্সটা কিটা, ঠিক আছে, অর্ডিন্যান্স কিটা, ঠিক আছে, হ্যাঁ বুঝা আছে না? ওকে, হ্যাঁ, ঠিক আছে, অর্ডিন্যান্স মানে ল, ঠিক আছে বুঝা আছে না? কার ল? প্রেসিডেন্টের ল, ল কাটা বানা আমরা বাড়িতে পার্লামেন্ট বানা, ঠিক আছে, কবে যায় পার্লামেন্টে কাটা কাটা আছে লোকসভা রাজ্যসভা, ল বানাতে হলে একটা প্রসেস আছে যে লোকসভা থেকে বিল পাস করাতে হয়, রাজ্যসভা থেকে বিল পাস করাতে হয়, তারপরে রাষ্ট্রপতি থেকে কি আনতে হয়, অ্যাসেন্ট আনতে হয়, ঠিক আছে, তাহলে তোমার ল হইব। অর্ডিন্যান্স এক ধরনের ল যেটা প্রেসিডেন্ট নিজের থেকে বানাতে পারে, ঠিক আছে, কিন্তু নর্মাল টাইমে না, যে সময় পার্লামেন্টের হাউস বন্ধ থাকবে, মানে লোকসভা রাজ্যসভা যে সময় বন্ধ থাকবো, এই সময় যদি ভারতের লেগে কোনো ল দরকার পড়ে তাহলে রাষ্ট্রপতি নিজের খুশিতে ওই লটা বানাইতে পারবো, এটার নাম কিটা অর্ডিন্যান্স, এটার নাম কিটা অর্ডিন্যান্স, ঠিক আছে, কোথাও আছে না? সেম করে সেটা গভর্নর রাজ্যের মধ্যে বানাইতে পারবো, সেম করে সেটা ইউনিয়ন টেরিটরির মধ্যে যে থাকবো অ্যাডমিনিস্ট্রেটর তে বানাইতে পারবো ইউনিয়ন টেরিটরির মধ্যে। ওই যে ল গুলো আছে যেটি পার্লামেন্ট আরে সরি যেটি প্রেসিডেন্ট বানাইবো বা গভর্নর বানাইবো বা ইউনিয়ন টেরিটরিজের কোনো অ্যাডমিনিস্ট্রেটর বানাইবো, এটি এক্স্যাক্টলি পার্লামেন্টের যেমন ল হয় এরকম ভাবে এনফোর্স হয়, কার্যকারী হইব, ঠিক আছে, বুঝা গেছে না? ক্লিয়ার আছে না? ওকে, এবার কোন ল যদি আনকনস্টিটিউশনাল হয়, ঠিক আছে, এই ল গুলা যে সময় আনকনস্টিটিউশনাল হইবে, কোন ল যদি আনকনস্টিটিউশনাল হয় তাহলে জুডিশিয়ারি মানে সুপ্রিম কোর্ট ওই লটা কি করতে পারবে, বন্ধ করে দিতে পারবে, এটা ভারতের নিয়ম, ঠিক আছে, কিন্তু 38 অ্যামেন্ডমেন্ট কইছে যে প্রেসিডেন্ট গভর্নর বা ইউনিয়ন টেরিটরিজের অ্যাডমিনিস্ট্রেটর দিয়েছে কোন অর্ডিন্যান্স কোন ল যদি বানানো হয় এটারে সুপ্রিম কোর্ট বন্ধ করতে পারতো না, এটা নন জাস্টিসিয়াল। ক্লিয়ার আছে ঘটনাটা? ক্লিয়ার আছে ঘটনাটা? শিওর 100%? কেরে ঘটনাটা করছে তুমি দেখো, দিনটা কিটা 1975, 1975 ভারতের মধ্যে কিটা করছিল, ন্যাশনাল ইমার্জেন্সি বসছিল, কেডা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ন্যাশনাল ইমার্জেন্সিটা কিটা কেলেকা পড়ছিল ইন্দিরা গান্ধীর যেন একটা, ঠিক আছে, হ্যাঁ কিটা কইতাম মানে একটা জোর আসলো, ঠিক আছে, এই জোরটা দেয়া ছিল ইন্দিরা গান্ধী, ঠিক আছে, চারিদিকে আন্দোলন শুরু হয়েছিল ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে, কিন্তু ইন্দিরা গান্ধী নিজেরা নিজে বলছে আমি সর্বসর্বা, আই এম দ্য সুপ্রিম, আমি যেমনি কোনো সবাই এমনি চলতুই, ঠিক আছে, যে সময় মানুষ তাইনের কথা তো চলতেছে না, এই সময় তাই কিটা করছে ন্যাশনাল ইমার্জেন্সি লাগাই। এবার যে সময় ন্যাশনাল ইমার্জেন্সি লাগাইবো দেশ কারা তো যাবো গা, প্রেসিডেন্টের হাতে যাবো গা, ঠিক আছে, প্রেসিডেন্টটা কেটা কন্ট্রোল করতেছে দিকে বইয়ে বিয়া ইন্দিরা গান্ধী কন্ট্রোল করতেছে, মানে ইন্দিরা গান্ধী প্রেসিডেন্টের অর্ডার দিচ্ছে এমন ল বানা, এমন ল বানাও, এমন ল বানাও, এমন ল বানাও, ঠিক আছে, এবার এই লর্ডারে যদি এটা অসাংবিধানিক হয় তাহলে কেডা আটকাইতে পারবো, সুপ্রিম কোর্ট। এর লেগে পার্লামেন্ট থেকে একটা আগে বিল ফাইল করে দিচ্ছে যে প্রেসিডেন্ট থেকে বানানো কোন লরে সুপ্রিম কোর্ট আটকাইতে পারতো না, যাতে নিজের মন মর্জি করতে পারে, ঠিক আছে, এইটার করা হয় কিটা ডেমোক্রেসির বিরুদ্ধে কাজ করা, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, চলো নেক্সট ওয়ান, ঠিক আছে, আর্টিকেল 38 গেল 39 39 কোথা 39 ঠিক আছে, দেখো 39 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 আর 75, 39 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, চলো তোমরা জানো যে ভারতের যে প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, আছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, এগুলা, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, এগুলা দেন অ্যাপয়েন্টমেন্ট হয় বা এগুলা কি ইলেক্টেড তো, এগুলো সবাই ইলেক্টেড, ঠিক আছে, এগুলো নির্বাচিত হয়ে যায় তো। এবার ইলেক্টেড হওয়ার লেগে কিটা করতে হইব, ইলেকশন করতে হইব, ইলেকশন করতে হইব। দাও এই
ইলেকশনস এর মধ্যে যদি কোনো ডিসপিউট দেখা যায়, ডিসপিউট মানে কি তা মনে করো কোনো ভুলসুল হয়েছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে ইলেকশনস এর মধ্যে ভুলটুল হইতে পারে, এই ডিসপিউটটারে সলিউশন কেটা করব, সলিউশন কেটা করব, সুপ্রিম কোর্ট করব, এটা তো নিয়ম, এটা তো নিয়ম। এনি ডিসপিউট ইন দ্য ইলেকশনস অফ প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ইট উইল বি সলভ বাই জায়গাটা সুপ্রিম কোর্ট, ঠিক আছে। যেমন মনে করো এবার দেন ইলেকশন হইতাছে, চারিদিকে ইলেকশন হইতাছে, দেয়ার আর সেভারাল ডিসপিউটস, অনেক এসআইএল ডিসপিউট, ওয়েস্ট বেঙ্গল তো অবস্থা খারাপ, ডিসপিউটই ডিসপিউট, অনো ডিসপিউট, তারা ইলেকশন শেষ, মুখ্যমন্ত্রী কিতা করছে, ঠিক আছে, শপথ লয়ে লেছে, তারপরে ডিসপিউট, অনো সুপ্রিম কোর্টে কেস চলতেছে। এনি কাইন্ড অফ ডিসপিউট রিগার্ডিং ইলেকশন ইন ইন্ডিয়া ইট উইল বি সলভ বাই দ্য সুপ্রিম কোর্ট অর হাই কোর্ট, ঠিক আছে। ওকে, স্টেট হলে হাই কোর্ট আর সেন্ট্রাল হলে কিতা সুপ্রিম কোর্ট, ঠিক আছে, বুঝা যাচ্ছে এটা। ওকে, 39th amendment act কি যা করছে, বলছে এনি ডিসপিউট রিগার্ডিং দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, স্পিকার, ঠিক আছে, ওকে, কোনো যদি ডিসপিউট হয় তারা ইলেকশনস এর লগে এটা জুডিশিয়ারির মধ্যে এটা থাকতো না, জুডিশিয়ারি এটার সলিউশন করতো, এটার লেগে একটা স্পেশাল কিতাব বানানো হইব, ট্রিবিউনালস বানানো হইব, ঠিক আছে, স্পেশাল কিতাব বানানো হইব, একটা ট্রাইব্যুনালস বানানো হইব, ওই ট্রাইব্যুনালসটা এটা সলিউশন করব নাকি সুপ্রিম কোর্ট সলিউশন করব, ঠিক আছে। ওকে, মানে প্রেসিডেন্সিয়াল ইলেকশনসে, প্রাইম মিনিস্টারের ইলেকশনসে যদি কোনো চুরিও বলে এই চুরিটারে, ঠিক আছে, ওকে, হ্যাঁ ধরতে পারত না তুমি, মানে নিজের খুশি মতো আমরা কিতা করে ইলেকশন করলাম, ক্লিয়ার আছে করে না, সুপ্রিম কোর্টের আয়ত্ত থেকে বাইরে নেই মানে কিতা, ঠিক আছে, সরকার যা চাইব তা করে যাবো, ঠিক আছে, তুমি দেখা না, ক্লিয়ার আছে করে না। ওকে, তো এটারে করছে, তুমি এটা লেখা দাও, ঠিক আছে, ওকে, হ্যাঁ নাও, ঠিক আছে, ওকে, disputes related to the ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওকে, হ্যাঁ ঠিক আছে, ওকে, হ্যাঁ, ইলেকশন অফ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, স্পিকার and prime minister ঠিক আছে, প্রাইম মিনিস্টার, ঠিক আছে, ওকে, বিয়ন্ড দ্য স্কোপ অফ জুডিশিয়ারি, বিয়ন্ড দ্য স্কোপ অফ কিতা, স্কোপ অফ জুডিশিয়ারি, জুডিশিয়ারির আয়ত্তের বাইরে থাকবো, এটা জুডিশিয়ারি এটির মধ্যে হস্তক্ষেপ করতে পারতো না, ঠিক আছে, ওকে, বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে না, এটা কইছে বেটা তোমার 30 কত 9th amendment, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, কইছে এটি জুডিশিয়ারির আয়ত্তের বাইরে, ইট মিন্স আমি সবকিছু কন্ট্রোল করব না রে, সরকার নিজে সবকিছু করে বলবে, ঠিক আছে, ওকে, যারে মন্দ তারে কিতাব বানাইবো, ক্যান্ডিডেট বানাইবো, অপোজিশন দাঁড়াতে দিত, ঠিক আছে, ওকে, বুঝা যাচ্ছে, সরকার থেকে একজন ক্যান্ডিডেট দিয়ে দিব, অপোজিশন আইবো আর দিব পিডা, ঠিক আছে, দাঁড়াতে হতো না, তোরে অপোজিশন কোন যাইবো, জুডিশিয়ারি যাবো, তবে কি রিলেটেড প্রেসিডেন্টের ইলেকশন রিলেটেড, আমি তো যাইতাম না, কারণ আমার তো এটা তো নাই ওখানে, আমি তো এটা শুনানি দিতাম না, ঠিক আছে, ওকে, এই ধরনের অটোক্রেটিক, ঠিক আছে, রাষ্ট্র ওই সময় হয়ে গেছিল একটা সময়, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, যেহেতু এই সব প্রভিশন গুলারে পরে দিয়ে সেটা আবার কিটা করছে, বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে ঘটনা। ওকে, চলো তাহলে এবার আমরা 38 9 পড়লাম, এবার পড়ো, ঠিক আছে, হ্যাঁ 40 লাগতো না, 41st, ঠিক আছে, কত লাগবা, 41st amendment act, ঠিক আছে, 41st amendment act, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওকে, 1976, 41তম amendment act 1976, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওকে, লেখো, raise the retirement age of member of State Public Service Commission from 60 to 62 years, ঠিক আছে, ওকে, ক্লিয়ার আছে না, পাবলিক সার্ভিস, স্টেট পাবলিক সার্ভিস কমিশন মানে কি, যেমন টিপিসি, ঠিক আছে, টিপিসি আছে আমাদের, টিপিসির মেম্বাররা রিটায়ারমেন্ট এজ কত করে 62, যে কোনো স্টেট পাবলিক সার্ভিস কমিশন এর রিটায়ারমেন্ট এজ কত 62, এটা আগে আসলে কত তাই, ঠিক আছে, এটারে বাড়াইছে 41 নম্বর অ্যামেন্ডমেন্ট এক দিয়েছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে না, শিওর, ইউপিসি কত রিটায়ারমেন্ট এজ
65, ইউপিসি হলো 65 আর স্টেট পাবলিক সার্ভিসের হলো তো 62 ওখানে, ঠিক আছে? আগে 60 আছে। তারপরে হলো তোমার ওয়ান অফ দা গ্রেটেস্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মেড বাই দা ইন্ডিয়া, ঠিক আছে? এটা হলো 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1970, 1976, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। পুরা কনস্টিটিউশনটা কিটা করছে, লারা লুরা দিয়ে লাইছে, ঠিক আছে? হ্যাঁ মনে আছে না, পুরা কনস্টিটিউশনটা লারা দিয়ে লাইছে এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 42nd অ্যামেন্ডমেন্ট যা পারছে সব চেঞ্জ করেছে কনস্টিটিউশন। অর্ধেক কনস্টিটিউশন তো এটার মাধ্যমে চেঞ্জ হয়েছে, ঠিক আছে? ক্লিয়ার আছে কোনটা? ঠিক আছে, অর্ধেক কনস্টিটিউশন একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে সাথে চেঞ্জ করে লেছে মোটামুটি, আরে হ্যাঁ হ্যাঁ অ্যান্টি ইন্দিরা অ্যাক্ট করছিল, ঠিক আছে? বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে কোনটা? যেহেতু 60% provision made by the 42nd Amendment Act deleted by the 43rd or 44th Amendment Act, এটার মধ্যে যতগুলা প্রভিশন রাখছে এর মধ্যে 60 থেকে 70% ঠিক আছে ডিলিট করে দেওয়া হয়েছিল যে সময় ইন্দিরা সরকার করে গেছিল ভারত থেকে, ঠিক আছে? 77-এ আর 78-এ মুরারজি রায় দেশে যে সময় আসছিল ভারতের প্রাইম মিনিস্টার হিসাবে, এই সময় দুইটা অ্যামেন্ডমেন্ট করছে, 43rd আর 44th, এটি দিয়েছে ইন্দিরা গান্ধী সব বন্ধ করছে। 50 to 60% বন্ধ করে রেখেছিল, বাকি যদি বালা ছিল এটা রেখে দিচ্ছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? তো আমরা খারাপটি পড়ানোর দরকার নাই, যেটি বন্ধ করে দিচ্ছি আমরা বালাটি যদি আছে এডিটর রাখুন, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? আর তোমাদের কনস্টিটিউশনের মধ্যে পরীক্ষার মধ্যে অ্যামেন্ডমেন্ট লয়ে আইলে, ঠিক আছে, এটা সবথেকে ইম্পর্টেন্ট। একটা দুইটা ঘটনা নাই, অনেক কিছু ঘটনা আছে এটার মধ্যে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে ঘটনা? ওকে, এটার মধ্যে অনেকটি ঘটনা আছে, ঠিক আছে? হ্যাঁ, আর এই যে অ্যামেন্ডমেন্টটা পুরাটা অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে? বুঝা যাচ্ছে? এটা বেসড অন দ্য রিকমেন্ডেশন অফ শরণ সিং কমিটি, ঠিক আছে বাবা? শরণ সিং কিদা কমিটি, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? শরণ সিং কমিটি নামে, শরণ সিং নামে একজন ব্যক্তি আসলো, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? তাইনের নামে একটা কমিটি বানাইছে শরণ সিং কমিটি। তারা তাইনের দায়িত্ব হয়েছে যে কিতা 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 করণ লাগবো, ভারতের কনস্টিটিউশনে চেঞ্জ করবো আমরা, ইন্দিরা গান্ধী করছে কিতা কিতা চেঞ্জ করানো লাগবো। তাইনে একটা বিশাল বড় কিতা বানাইছে, রিপোর্ট বানাইছে। রিপোর্টটা মানে ইন্দিরা গান্ধীর মতো সাবমিট করছে, তারপরে ইন্দিরা গান্ধী যদি ভাল লাগছে এটি সব কিতা করছে, অ্যামেন্ডমেন্ট করে দিচ্ছে, ঠিক আছে? কনস্টিটিউশন থেকে উড়াই দিচ্ছে বা কনস্টিটিউশনের মধ্যে লয়ে দিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, পুরোটা সম্পূর্ণটা কার রিকমেন্ডেশন হচ্ছে? শরণ সিং কমিটি, ঠিক আছে? বুঝা যাচ্ছে? এটা মানে কিতা কিতা আছে হয় একটা দুটা করে সেটা লিখুন। চলো, 1 নাম্বার, added 3 new words in preamble, in the preamble of the constitution, ঠিক আছে না রে? ওকে, 3টা নতুন ওয়ার্ড প্রিএম্বলে ঢুকাইছিল, ঠিক আছে? আমরা ভারতের কনস্টিটিউশনে প্রিএম্বল আছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, যেটার মধ্যে আমরা কইছি উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved India into a sovereign socialist secular democratic republic, ঠিক আছে? ওকে, হ্যাঁ, and to secure its all citizens, না রে? বুঝছ না রে? ইকুয়ালিটি, ঠিক আছে? ওকে, তারপরে লিবার্টি, আরে হ্যাঁ, ফ্রেটার্নিটি, ইউনিটি এন্ড ইন্টিগ্রিটি, না এমন কিছু কইছিল, ঠিক আছে? ওকে, ঠিক আছে? বলে না ইটা কিটা, ইটা এই প্রিএম্বলটা কিটা, এই প্রিএম্বলটা কথাটা মানে কি? এই প্রিএম্বলটা মানে হইলো যে আমরা দেশের প্রকৃতি কি, তার নেচার অফ কান্ট্রি, আমরা যখন দেশটা আছে না তার নেচার কি তৈরি, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? এবং দেশের মধ্যে জনগণরা কিতা থাকবো, রাইটস থাকবো, ঠিক আছে? আমরা যেন এই দেশের জন্য জনগণ আছে ইন্ডিয়ানস, তারা আমরা কেমনে প্রোটেক্ট করবো, ঠিক আছে? ইডিও কি টাকা লিখছে প্রিএম্বলের মধ্যে লিখছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার? ওকে, এবার এই যে প্রিএম্বলটার মধ্যে আছে এটার মধ্যে 3টা নতুন ওয়ার্ড হয়েছে। কয়টা নতুন ওয়ার্ড হয়েছে? 3টা। 1 নাম্বার হলো, ঠিক আছে? হ্যাঁ, ওকে, সিকুলার। 2 নাম্বার হলো, ঠিক আছে? হ্যাঁ, কিটা সোশিয়ালিস্ট। আর 3 নাম্বার হলো ইন্টিগ্রিটি। 3 নাম্বার হলো কিটা ইন্টিগ্রিটি। এই 3টা ওয়ার্ড হয়েছে, সোশিয়ালিস্ট, সিকুলার আর কিটা ইন্টিগ্রিটি, 3টা ওয়ার্ড হয়েছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? কোথায় ভারত দেশের, ঠিক আছে? ভারত দেশটা কি থাকবো, সিকুলার কান্ট্রি থাকবো, মানে ধর্মনিরপেক্ষ কান্ট্রি থাকবো। সোশ্যালিস্ট থাকবো, মানে সামাজিক কান্ট্রি থাকবো। সামাজিক মানে কিটা, সোশ্যালিস্ট কথা মানে মানে কিটা সবাই সমান, ঠিক আছে? সবাইকে থাকবো, সমান থাকবো। আর কিটা থাকবো, ইন্টিগ্রেট থাকবো, ঠিক আছে? মানে সবাই মধ্যে কিটা থাকবো, ঐক্যতা থাকতোই, ঠিক আছে? এই 3টা ওয়ার্ড হয়েছে, ভালো ভালো ওয়ার্ড, খারাপ জিনিস না এটা, পালা দেখে এটা অনেক পর্যন্ত রয়ে গেছে, ঠিক আছে না রে? ওকে, ক্লিয়ার? 1 নাম্বার এটা চেঞ্জ করছে। 2 নাম্বার, added fundamental duties, added কিটা ফান্ডামেন্টাল ডিউটিস,
ঠিক আছে ফান্ডামেন্টাল ডিউটিস ডুয়াইছে ভারতের মধ্যে ঠিক আছে কথা আছে না ফান্ডামেন্টাল ডিউটিস যেটা আমাদের মৌলিক কর্তব্য এটা তো অরিজিনাল কনস্টিটিউশনে আসলো না এটা পরে দিয়া ঢুকানো হয়েছে ঠিক আছে পরে দিয়া কত নাম্বার আর্টিকেলে ঢুকানো হয়েছে 51A আর্টিকেলে আর পার্ট কত 4A 4A এই পার্টটা এই আর্টিকেলটা তৈরি করছিল ঠিক আছে কথা নতুন করে সেটা পার্ট 4A আর আর্টিকেল কত 51A এই দুইটা জিনিস নতুন তৈরি করছে এবং ফান্ডামেন্টাল ডিউটিস আমরা ভারতের কনস্টিটিউশন আইনসের ডুয়াইছে ঠিক আছে কইছে যে ভারতের মানুষ মৌলিক অধিকারের লগে মৌলিক কর্তব্য থাকতে হবে ঠিক আছে কথা আছে না মৌলিক অধিকারের লগে কি থাকতে হবে মৌলিক কর্তব্য থাকতে হবে যে তুমি শুধু অধিকার ঠিক করলা আর দেশের প্রতি তোমার কোনো কর্তব্য নাই এমন হইতো না দেশ তোমার খাওয়াইতেছে দাওয়াইতেছে সবকিছু করতেছে তুমি দেশের মধ্যে কিটা নাই কোনো কর্তব্য নেই 1975 এমন একটা কেওয়াস সিচুয়েশন ভারতের মধ্যে কিটা হয়েছিল সৃষ্টি হয়েছিল যে গভর্নমেন্টের এগেনস্টে যাইতে গিয়ে সেরা মানুষ ঠিক আছে পুরো দেশের এগেনস্টে গেছে ঠিক আছে পুরো দেশের এগেনস্টে যেন পারে এনে বুম মেরে দিতেছে ঠিক আছে যেন পারে এনে বিল্ডিং সিল্ডিং ভেঙে দিতেছে ঠিক আছে মানে দেশের ক্ষতি হইতেছে মানুষ গভর্নমেন্টের বিরুদ্ধে করতে পারে কিন্তু এর লেগে তুমি দেশের ক্ষতি করবে এমন তো কোনো কথা না দেশ তো তোমারও ঠিক আছে বোঝা আছে দেশ তো কিটা তোমার ঠিক আছে বোঝা আছে না ওকে হ্যাঁ দেশের ক্ষতি করতে না দেশের কেন ক্ষতি করতেছে কারণ ইউ আর নট রেসপন্সিবল টুয়ার্ডস দ্য কিটা ইউর কান্ট্রি তুমি রেসপন্সিবল না কেন কারণ তোমার দেশের প্রতি কোনো কর্তব্য নেই ঠিক আছে সবসময় রাইট রাইজ করতেছো তো ইন্দিরা গান্ধী করছে ভাই কর্তব্য ডুয়া মানুষের কর্তব্য ডুয়া ঠিক আছে 10টা কর্তব্য ডুয়া আছে কটা কর্তব্য ডুয়া আছে 10টা কর্তব্য ডুয়া আছে ওখানে 11টা আছে ঠিক আছে বোঝা আছে কষ্ট না বাবা না প্রথম কথা হলো যে ফান্ডামেন্টাল রাইটস ইজ নন জাস্টিসিয়েবল ইন নেচার মানে এই ফান্ডামেন্টাল রাইট যদি তুমি না মানো তাহলে তোমার আমি কোর্টের আইন নিয়ে যেতাম না ঠিক আছে কথা আছে না কোর্টের আইন নিয়ে যেতাম ঠিক আছে কথা আছে না ফান্ডামেন্টাল ডিউটিস যদি তুমি না মানো মৌলিক কর্তব্য যদি তুমি না পালন করো দেশের প্রতি তাহলে তোমার আমি কি দেখা করতাম না কোর্টে টাইম নিয়ে এসে তোমার আমি সাজা দিয়ে যেতাম না কোনোভাবে ঠিক আছে কারণ এটা নন জাস্টিসিয়েবল ইন নেচার কোর্টে এটার মাপিকে তোমার থেকে কেস নিতুই না কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিজের মধ্যে যা যা লেখা আছে সবগুলা লেখা সিআরপিসির মতো লেখা আছে ক্রিমিনাল এটা রেকর্ডসের মধ্যে লেখা আছে ঠিক আছে কোথা আছে যেমন ঠিক আছে কোথা আছে না ফান্ডামেন্টাল ডিউটিজের মধ্যে প্রথম ডিউটিটা লেখা আছে কিতা টু কিতা ডিসিপ্লিন আর টু রেসপেক্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ন্যাশনাল অ্যান্থেম এন্ড ন্যাশনাল সং অফ ইন্ডিয়া এটা তো লেখা আছে ন্যাশনাল এমব্লেম অফ ইন্ডিয়া বা জাতীয় জিনিসটির কিতা করবা তোমার রেসপেক্ট করতে হবে এটা আমার কর্তব্য আমি যদি আমার কর্তব্য না পালন করি মানে আমি যদি আমার দেশের অ্যান্থেমের সম্মান না করি আমি যদি আমার দেশের অ্যান্থেমের সম্মান না করি আমি যদি আমার জাতীয় পতাকার সম্মান না করি তাহলে আমারে কোর্টে নিয়ে আসে আমারে কিতা যেত না সাজা যেত না আমার জেলে ভরে রাখতে পারবো জেলে বর্তাতো না তো করতে পারবো কে লেখা কারণ ফান্ডামেন্টাল ডিউটিজ আমাকে জানা জাস্টিসিয়েবল না ঠিক আছে মানলি তোর আমি দোষী আইছি এবার তুই কিটা করছিস সকালবেলা গিয়ে সেটা আরে রাত্রেবেলা গিয়ে সেটা বা এন থেকে বাইরে হয়ে সেটা তুই ন্যাশনাল ফ্ল্যাগের উপরে আগুন জ্বলে দিস তুই আগুন জ্বলে ভারতের ন্যাশনাল ফ্ল্যাগের উপরে মনে কর স্যার তো কইছে আমার কোর্টে নিতে পারতো না ঠিক আছে আমি আগুন জ্বলাইছি ন্যাশনাল ফ্ল্যাগ এই জিনিসটা করতে দেরি তোর যাবজ্জীবন কারাদণ্ড পাক্কা ঠিক আছে কোথাও আছে না পাক্কা কেন লেখা কারণ এটা হচ্ছে একটা অ্যান্টি ন্যাশনালিস্ট অ্যাক্টিভিটি ঠিক আছে মানে সিআরপিসিতে একটা আইন লেখা আছে অ্যান্টি ন্যাশনালিস্ট অ্যাক্টিভিটি মানে ন্যাশনের বিরুদ্ধে যে অ্যাক্টিভিটি করো তুমি যদি কোনো কাজ করো তাহলে তুমি কি দেখবা তোমার আইনত দণ্ডনীয় অপরাধ ন্যাশনাল ফ্ল্যাগ ভারতের মানুষ ন্যাশনাল ফ্ল্যাগ তার জাতীয় গান তার জাতীয় পতাকা তার জাতীয় সঙ্গীত বা যে কোনো জিনিস যেটা জাতীয় রিলেটেড আছে ইদারে অপমান করা এটা হইল ভারত বিরোধী কাজ করা আর ভারত বিরোধী কাজ করলে কিতা দণ্ডনীয় কিতা অপরাধ এটা লেখা আছে কোন সিআরপিসির মধ্যে ইট ইজ নট রিটেন অনলি ইন দ্য কিতা ফান্ডামেন্টাল ডিউটিজ ইট ইজ অলসো রিটেন ইন দ্য কিতা সিআরপিসি ফান্ডামেন্টাল ডিউটিজ হিসাবে তোমার আমি কিতা করতাম না সাজা দিতাম না কিন্তু সিআরপিসি লেখা আছে এটা হিসাবে তোমার সাজা দেয় ঠিক আছে বুঝা যাচ্ছে না হোয়াট এভার রিটেন ইন দ্য ফান্ডামেন্টাল ডিউটিজ ইট ইজ রিটেন ইন দ্য কিতা সিআরপিসি অলসো মানে আমরা কইতে পারবা স্যার তোরে তো ভালো কথা আসলো ফান্ডামেন্টাল ডিউটিজ জাস্টিসিয়েবল বানাই দিতে পারবো এই প্রশ্নটা আইতে পারে তো ইটারে জাস্টিসিয়েবল বানাই দিছে না করে ইটারে আইনত বলবুত করে দিছে না করে আইনত বলবুত হইলে তো আমি ইটারে দিয়ে সাজা দিতে পারতাম ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার চল না কেন লেখা দিছে না একটা ওয়ার্ডের লেখা দিছে না এটার নাম হলো ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক ঠিক আছে বুঝা যাচ্ছে না ভারত একটা কি দা ডেমোক্রেটিক ভারত গণতন্ত্র দেশ গণতন্ত্র কথাটা মানে কি জানোস
যে দেশের রাজা কেডা হইব মানুষ হইব তারা কইতেছে গণতন্ত্র। মানে রাজারে তুমি অর্ডার দিবে কিতা কাজ করতাম? রাজা তো রাজা, অসুখরে অর্ডার দিছে তার কথা এসে এই হসপিটাল বানা, অসুখ তো নিজে ইচ্ছা করছে এলাকা হসপিটাল বানাইছে। ঠিক আছে বুঝা গেছে না? ওকে রাজারে তুমি কিতা করতে না অর্ডার দিতে না। ঠিক আছে গভর্নমেন্ট হইলে আমাদের কেডা সার্ভেন্ট, উই আর দ্য রাজা, গভর্নমেন্ট ইজ দ্য সার্ভেন্ট। সার্ভেন্ট কথাটা যদি বাংলা কথা কয় যে চাকর লাগেনি, নিজেরা রাজা আর গভর্নমেন্টের চাকর লাগে না? বাট দ্য রিয়েলিটি ইজ দ্যাট ডেমোক্রেসির মধ্যে এটা মানে সরকার রাজারে সার্ভেন্ট রাজারে অর্ডার দিতে পারবো? দিতে পারতো না। ঠিক আছে কোথাও আছে না? ক্লিয়ার আছে? রাজার অর্ডার দিতে দিতে না, কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিসটা দ মানুষকে অর্ডারই দিতেছে না যে তুমি এই কর্তব্যটি পালন করো। এটা তো ডেমোক্রেসির মধ্যে হইতো না, হইতো না তো। ঠিক আছে বোঝা গেছে না? ক্লিয়ার? একটা ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে ফান্ডামেন্টাল ডিউটিস থাকেই না অ্যাকচুয়ালি, নাই। ওই তুমি যত ডেমোক্রেটিক কান্ট্রি যাও তার মধ্যে ফান্ডামেন্টাল ডিউটিস নাই। আমেরিকার যাও ফান্ডামেন্টাল ডিউটিস নাই, ডেমোক্রেসি। ব্রিটেনে আয়ো ফান্ডামেন্টাল ডিউটিস নাই, ডেমোক্রেসি। ঠিক আছে বোঝা যাচ্ছে না? ডেমোক্রেসির মধ্যে ফান্ডামেন্টাল ডিউটিস হই না। যে কান্ট্রিগুলো সোশিয়ালিস্ট কান্ট্রি এগুলার মধ্যে ফান্ডামেন্টাল ডিউটিস যাকে যেমন রাশিয়া, ঠিক আছে, চাইনা, তারা জনগণের লেখা মৌলিক কর্তব্য থাকবে। ঠিক আছে ফান্ডামেন্টাল ডিউটিস থাকে। ঠিক আছে বোঝা যাচ্ছে না? আমরা ভারত একটা ডেমোক্রেটিক কান্ট্রি, আমরা প্রথম করছিলাম এলাকা ফান্ডামেন্টাল ডিউটিস রাখছি না। তারপরে দেখলাম ইন্দিরা গান্ধী কইলো যে ভালো কথা, ঠিক আছে বোঝা যাচ্ছে না? ডেমোক্রেসি ডেমোক্রেসি এত বেশি শিক্ষা করিস না, মানুষ মানুষের মতো থাক। ঠিক আছে বোঝা যাচ্ছে না? রাজা তো আমি, ঠিক আছে ফান্ডামেন্টাল ডিউটিস দুয়া দিছে। এবার ফান্ডামেন্টাল ডিউটিস দুয়াইছে, এটা যদি তুমি জাস্টিসিয়েবল বানা দিয়া দিতা বলতাম রাজার উপরে আরো অত্যাচার, রাজার রাজত্ব তৈরি না করলাম হইলে আমি ডেমোক্রেসি তৈরি না করতে পারবো। ডেমোক্রেসি ওয়ার্ডটা রাখতেইব আমার। ঠিক আছে বোঝা যাচ্ছে না? এটার পেপার দিতেইব। এটার পেপার দিতে গিয়ে সেটা ফান্ডামেন্টাল ডিউটিস আমরা নন জাস্টিসিয়েবল বানাই দিচ্ছি। ঠিক আছে বুঝতে পারছো না? ওকে ক্লিয়ার আছে? ইট ইজ এ মোরাল ডিউটি, অন্তর আত্মার কর্তব্য কইতাছে কনস্টিটিউশন কইছে কিটা। ঠিক আছে এটা কোনো অব্লিগেটরি না, এটা অন্তরাত্মার কর্তব্য। একটা মানুষ, বৃদ্ধ মানুষ, চোখে দেখে না, রাস্তা ক্রস করতে পারতেছে না, আমের কি কোনো সরকার আমার ইনস্ট্রাকশন দিছে মানুষটার কিটা করান রাস্তা ক্রস করে দাও না? তো কিন্তু আমি করুমনি, আমি করুমনি। কেড়ে করে দেবো? কারণ আমার অন্তরাত্মা কইছে, এটা আমার অন্তরাত্মার ডিউটি। ঠিক আছে বোঝা যাচ্ছে না? তো ফান্ডামেন্টাল ডিউটিস লাইক দ্যাট, অন্তরাত্মার ডিউটিটা, অন্তরাত্মার কর্তব্য। তো অন্তরাত্মা আমার মন চালে করুন করতাম না। ঠিক আছে এলাকাটা নন জাস্টিসিয়েবল আছে, কিন্তু ওই ম্যাটারটি যে ম্যাটারটি আছে ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে এগুলো পালন করা খুবই দরকার। নাহলে ভারতের মানুষরা আছে না উড়াওয়ালা করবো, এলাকাটারে সিআরপিসির মধ্যে একটা দিচ্ছে নিয়েছে। ঠিক আছে হ্যাঁ দ্বন্দ্ব, নাহলে তোমার কি তা হইব, পানিশমেন্ট দেওয়া হইব। ঠিক আছে তারপরে লেখো, ঠিক আছে তারপরে লেখো মেক দ্য প্রেসিডেন্ট, মেক দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, ঠিক আছে বাউন্ড বাই দ্য, bound by the advice of cabinet, advice of the কি দা cabinet, মানে advice of the কি দা cabinet কইছে ভারতের রাষ্ট্রপতি ক্যাবিনেটের অ্যাডভাইস ছাড়া কোনো কাজ করতে পারতো না নিজের খুশি মতো। ক্যাবিনেট বলতে কারে বোঝাইতেছে? ক্যাবিনেট মিনিস্টারে বোঝাইতেছে, যেখানে মূল মিনিস্টার কারা? প্রাইম মিনিস্টার। ক্যাবিনেট তো এমন একটা শব্দ যার কোনো অস্তিত্ব নাই, যার কোনো ম্যাথামেটিক্যাল ফর্মুলা নাই। ক্যাবিনেট একটা উজ্জ শব্দ, মানে বিভিন্ন গভর্নমেন্ট, বিভিন্ন প্রাইম মিনিস্টার তার ক্যাবিনেট বিভিন্ন রকম ভাবে গঠন করতে পারে। ক্যাবিনেট মিনিস্টার 15 জন হইতে পারে, ক্যাবিনেট মিনিস্টার 12 জন হইতে পারে, ক্যাবিনেট মিনিস্টার 10 জন হইতে পারে, ক্যাবিনেট মিনিস্টার 8 জন হইতে পারে, 7 জন হইতে পারে, 8 জন হইতে পারে, 2 জন হইতে পারে, নরেন্দ্র মোদী আর অমিত শাহ। ক্যাবিনেট হইতে পারে। শুধু আমি কইতেছি না, জাস্ট প্রেজেন্ট উদাহরণটা যেটা লইছি, যেমন আমরা যে সময় ইন্দিরা গান্ধী সরকার আছে এই সময় তাইনের যে ক্যাবিনেটটা 2-3 জন আছে, 2-3 জন মিলে সেটা পুরো দেশের ডিসিশন নিল। রাজীব গান্ধীর সময় 2-3 জন আসলো, অটল বিহারী বাজপেয়ীর সময় 2-3 জন আসলো, যেমন মনমোহন সিংয়ের সময় সোনিয়া গান্ধীর কথা ছাড়া কিছু করতো না। ঠিক আছে সোনিয়া গান্ধী, মনমোহন সিং, প্রণব মুখার্জি, তারা 2-3 জনে সব ডিসিশন নিল। যারা মিনিস্টার সবাই কিন্তু ক্যাবিনেট না। ঠিক আছে ক্লিয়ার আছে না? যেমন অক্ষণে যে সরকারের ডিসিশন হয়, আমার তো ম্যাক্সিমাম লাগে অমিত শাহ স্যার আর নরেন্দ্র মোদী স্যার লয়েলটা আছে। ঠিক আছে বুঝা গেছে? ওকে লয়েলটা আছে, তো 2 জন মিললে সেটা ক্যাবিনেট তো গঠন করে দেয়। ক্যাবিনেট শব্দটা এমন না যে এটা কোনো মানে কি তা এটা ফিক্সড আছে যে এতজন মন্ত্রী তোমার ক্যাবিনেট বানাই তুইব। ইট ইজ ডিপেন্ড অন দ্য গভর্নমেন্ট যে আমি কয়জন ব্যক্তিরা কি বানাবো ক্যাবিনেটে রাখবো। ঠিক আছে
মানে যতজন ব্যক্তিরে রাখো তারা ডিসিশন তারা প্রেসিডেন্টকে রাখো তারা কাজ কথা তারা দ্য মেইন পার্সন ইজ দ্যাট। এই কথাটা দিয়ে সে কইজনে মেইন কথা হইলো যে প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস ছাড়া তুমি কোনো কিছু করতে পারবে না। এটা ক্যাবিনেট লেখছে করে প্রাইম মিনিস্টার যদি শুধু হইতো তাহলে এটা হইতো অটোক্রেসি। ক্যাবিনেট শব্দটা হলো প্রাইম মিনিস্টারের জায়গায় বয়সে করে, কারণ এটা আমার ডেমোক্রেসি দেওয়া হইব। ভারত হলে একটা ডেমোক্রেটিক কান্ট্রি। এক ব্যক্তির উপদেশে যদি রাষ্ট্রপতি কাজ করে তাহলে তো এটা আমার ডেমোক্রেসি কোনের মানে না, এটা অটোক্রেটিক হয়ে যাবে। এর লেখা প্রাইম মিনিস্টার সহায় হিসেবে এনে কিতা বলা হয়েছে ক্যাবিনেট বসা দিয়েছে যাতে একটু ডেমোক্রেসি লাগে, কিন্তু মেইন জিনিসটা প্রাইম মিনিস্টার। ঠিক আছে, হ্যাঁ কলমে যে লেখা আর ভিতরে লেখার মধ্যে পার্থক্য আছে। বলেন স্যার। হ্যাঁ মধ্যে সহমত হয়েছে না, তাহলে তোমার লেগে ইমপিচমেন্ট বই রয়েছে লোকসভার মধ্যে। মা তোমার লেগে ইমপিচমেন্ট বই না রে। ঠিক আছে, কিস্তা সেটেলমেন্ট করি। হ্যাঁ ইয়েস হ্যাঁ হ্যাঁ হুম। যদি মনে করো আমি তোর বুঝাই তো প্রশ্নটা আমি মনে হয় ধরে লাইছি। ঠিক আছে, যদি প্রাইম মিনিস্টার মনে করে যে প্রেসিডেন্টের যে ডিসিশনটা লইছে আমার লোক সহমত না, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট ঠিক আছে, তাহলে প্রাইম মিনিস্টার নিজের থেকে সরে দেবেন। আর যদি ইগল লড়াই হয়ে থাকা তাহলে প্রেসিডেন্টের পোস্ট থেকে বাইকরণের প্রাইম মিনিস্টারের ক্ষমতা আছে। কিতা করতে হইব? প্রাইম মিনিস্টার কারা যে লোকসভার মেজরিটি পাই বইছে, ঠিক আছে, যে পার্টির লোকসভার মেজরিটি পাই রয়েছে তারাও আছে তো প্রাইম মিনিস্টার। সেই কিতা করবো? প্রেসিডেন্টের নামে একটা ইমপিচমেন্ট বিল উঠে দিব কিতা লোকসভার মধ্যে। যেহেতু লোকসভার মধ্যে সব তার লোক হয়ে আছে, তাহলে এই বিল তো লোকসভার মধ্যে আরামসে পাস করে নেবো, রাজ্যসভার মধ্যে পাস করে নেবো, তাহলে প্রেসিডেন্ট সরে যাবে। প্রেসিডেন্টের একটা ভয় আছে, যদি আমি প্রাইম মিনিস্টারের এগেনস্টে যাই তাহলে আমি ইমপিচমেন্ট হতে পারি, আমি আমার পোস্ট হারাইতে পারি। এর লেগা দেয়ার ইজ এন ভেরি, ঠিক আছে মানে কিতা খুব কমই এক্সাম্পল আছে যে ভারতের মধ্যে যে প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্টের মধ্যে ক্ল্যাশ হচ্ছে। একটা দুইটা ঘটনা কইতে পারি, যেমন পেপসো বিল একটা আসলো 1978-এ। এই সময় ভারতের প্রেসিডেন্ট আসলো তোমার জ্ঞানী জেলসি। পেপসো বিল বা ডাউরি সিস্টেম বিল 1970, ডাউরি সিস্টেম বিল 1978। এই সময় মুরারজি রায় দেশের গভর্নমেন্ট আসলো, আমাদের ভারতের প্রাইম মিনিস্টার আসলো জ্ঞানী জেলসি। ঠিক আছে, বোঝা যায় তাই না? না এই বিলের মধ্যে থাকতে করতাম। লোকসভা থেকে পাস করেছে, রাজ্যসভা থেকে পাস করাইছে, ঠিক আছে, তাই না? সাইন করানোর লেখা তাই না সাইন করতাম না, করতাম না মানে করতাম না। ঠিক আছে, বোঝা যাচ্ছে যা মনে তা করে না। ঠিক আছে, হ্যাঁ, কারণ এটার মধ্যে কিছু আইন আসলে লেখা দিদি, ঠিক আছে, হয়তো ভারতের ডেমোক্রেসির লেখা মানে হইতো না, ঠিক না? ঠিক আছে, বোঝা যাচ্ছে না, আমি করতাম না মানে করতাম, যা মনে তা আমার ইমপিচমেন্ট করে তুমি করে দিবি করে। কিন্তু এই বিলটার লেখা যদি এই সময় প্রিয়ানি জেল সিং রে ইমপিচমেন্ট করতো তাহলে সাধারণ মানুষের চোখে গভর্নমেন্ট করে দিল। ঠিক আছে, কারণ বিলের মধ্যে এমন কিছু লেখা আছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে ঘটনাটা? সাধারণ চোখে তো গভর্নমেন্ট কি করছে? ইমপিচমেন্ট করছে। এমন কয়েকটা বিল আছে, পেপসো বিল আছে, তোমার ডাউরি বিল আছে, বা কিছু মানি বিলও আছে। কিছু মানি বিল আছে, অর্থ বিল। যে সময় এপিজে আব্দুল কালাম বিল আসলো, মানে প্রাইম মিনিস্টার আসলো আর প্রেসিডেন্ট আসলো, এই সময় আমরা সরকার থেকে কিছু মানি বিল বাড়ি করতে গেছিল, যেটি আননেসেসারি। ঠিক আছে, মানি বিল বুঝো তো, গভর্নমেন্টের থেকে টাকা ব্যয় করার। ঠিক আছে, হ্যাঁ, বোঝা যাচ্ছে না, গভর্নমেন্টের যে মানে ফান্ড আছে এর থেকে টাকা ব্যয় করা। ঠিক আছে, বোঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে? ওকে, এমন কিছু মানি বিল আছে যেটি প্রেসিডেন্ট আটকে দিয়ে গেছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? এই সময় ক্লিয়ার হয়েছিল এপিজে আব্দুল কালাম আর আমাদের ইউপিএ গভর্নমেন্ট আসলো। ওই সময় ইউপিএ গভর্নমেন্ট মানে কংগ্রেস গভর্নমেন্ট আসলো। এই সময় এপিজে আব্দুল কালাম আর ইউপিএ গভর্নমেন্টের মধ্যে বহুত ক্লিয়ার হয়েছিল, ইটা লয়েছে। এমনও শুনছিল যে এপিজে আব্দুল কালামের আমরা ইমপিচমেন্ট কম, কিন্তু এপিজে আব্দুল কালামের ব্যক্তির মতো ব্যক্তির যদি তুমি প্রেসিডেন্ট থেকে ইমপিচমেন্ট করো, তুমি নেক্সট টাইম সরকারটা লয়ে বুঝতে পারবা? মানুষ তোমার বুদ্ধি দিব? ঠিক আছে, জীবনে বুদ্ধি তো না। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? এলাকা ডরে ডরে ইমপিচমেন্ট এপিজে আব্দুল কালামের করাইছে না, তার টেনিউরটা সময় কিটা দিছে, শেষ করতে দিছে। যে টেনিউর শেষ হয়েছে এই সময় আমার মনে আছে, ঠিক আছে, বুঝতে পারছো না? আমি এই সময় 2007 মনে হইব, 7 আমার মনে আছে। আমি এই সময় নতুন নতুন কম্পিটিটিভ এক্সাম লিখে প্রিপেয়ার করি। এই সময় বিবিসির থেকে একটা সার্ভে করছে, ঠিক আছে, বুঝতে পারছো না, যে নেক্সট ভারতের প্রেসিডেন্ট হিসেবে তুমি কারে চাইতেছো। ঠিক আছে, মানুষের লোকে, জনসাধারণের লোকে একটা সার্ভে করেছে। 99% সাধারণ মানুষ কইছে এপিজে আব্দুল কালাম রে আমরা নেক্সট প্রেসিডেন্ট হিসেবে চাইতেছি। ঠিক আছে, বুঝতে পারছো না? কিন্তু নেক্সট টাইম প্রেসিডেন্টের ইলেকশনসে এপিজে আব্দুল কালাম রে টিকিটই দেওয়া হয়েছে, টিকিটই দিছে। ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, হ্যাঁ, ঠিক আছে, কোন মতে বাই করে দিয়েছে। তারপরে এটা যে সময় ক্রিটিসিজম হইব, মানুষের যে সময় ক্রিটিসিজম করবো যে মানুষ তো 99% ভোট দিছে এপিজে আব্দুল কালাম রে দাও, তুমি দিছো না করে, ক্রিটিসিজম হইব ইউপিএ গভর্নমেন্ট।
এলাকা তাই নাকি তা করছে একটা মহিলার আইন বয় দিছে প্রতিভা দেবী সিং পার্টি এবং মানুষের সামনে এসে কইছে ওমেন এম্পাওয়ারমেন্ট যেন নেতা পাইসা জায়গা এই সময় মহিলার কাছে লুকাই দেয় সত্যি কথা যে মহিলাই বাঁচে ঠিক আছে একটা মহিলা এবং আমি মানে ভালো যে প্রতিভা দেবী সিং পাটিল আমাদের ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট উই আর ভেরি প্রাউড ঠিক আছে কি এটা সেরা কিন্তু ওই টাইমটার সার্ভেটা কিন্তু এপিজে আব্দুল কালামের করছিল ঠিক আছে বুঝা আসলে না মেবি প্রতিভা দেবী সিং পাটিল তুমি নেক্সট টাইমে মারা যাচ্ছে ঠিক আছে বুঝা আসলে না চলো নেক্সট ঠিক আছে 4 নাম্বার ঠিক আছে ঠিক আছে দেখো ঠিক আছে এস্টাবলিশড 5টা দিয়ে রেখো হ্যাঁ এস্টাবলিশড অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস established administrative tribunals part 14A article 323A এই দুইটা জিনিস আনছে নতুন ঠিক আছে কবে 5 স্টার দিয়ে রেখো established administrative tribunals ধুমধাম পরীক্ষা দিয়ে দে ঠিক আছে কোথা আছে এটা ওকে আমরা ভারতের কনস্টিটিউশনের মধ্যে নতুন একটা পার্ট আনছে পার্ট 14 এ একটা নতুন আর্টিকেল আনছে 323 এ ঠিক আছে এটার মাধ্যমে একটা জিনিস গঠন করছে ভারতের মধ্যে এটা নাম হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস মানে যারা প্রশাসনে জড়িত আছে যে অফিসারগুলা তারা যদি কোনো প্রবলেম করে ঘুষ নিতে পারে এটা নিতে পারে তারার কেসগুলা শুনানোর লেগা আলাদা করে সেটা একটা কোর্ট বানাইছে যেটার নাম হলো কি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস ঠিক আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস কথাটা মানে হলো এটা একটা কোর্ট লাইক কোর্টের মতো যেখানে বিচার দেওয়া হয় ঠিক আছে বুঝা কথাটা ক্লিয়ার আছে তো প্রশাসনের ব্যক্তিরা যদি কোনো কাজে লিপ্ত থাকে তারার বিচার পাবে কিটা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস সেন্ট্রাল স্টেট সরকার ঠিক আছে বুঝা কথাটা ক্লিয়ার ওকে চলো নেক্সট ওয়ান 5 নাম্বার ঠিক আছে বুঝা আছে 5 নাম্বার ঠিক আছে বুঝা আছে ওকে ঠিক আছে লেখো close the seats in Lok Sabha আমি এলএস লিখালতাছি হ্যাঁ লোকসভাটারে এলএস লিখালতাছি এন্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আমি এসএলএ লিখালতাছি লোকসভার আমি এলএস লিখালতাছি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে আমি এসএলএ লিখালতাছি on the basis of census 1971 তবে কি হইতাছে না বিবিউ আইতাছে না এটা কইছে মানে ওকে সেন্সাস অফ 1971 42nd অ্যামেন্ডমেন্ট কইছে যে লোকসভার যতটা সিট হইব বিধানসভার মধ্যে যে সিটটি হইব ভারতে ঠিক আছে সবটি বিধানসভার মধ্যে এটা 1971 এর পপুলেশন সেন্সাস অনুযায়ী ঠিক আছে 71 এর সেন্সাস অনুযায়ী যতটা সিট মানে এই অনুযায়ী আজকা পর্যন্ত ভারতের লোকসভার সিট আর বিধানসভার সিট 71 এর সেন্সাস অনুযায়ী চলতেছে ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে 71 এর সেন্সাস অনুযায়ী চলতেছে আজকা পর্যন্ত এখনো পর্যন্ত কোন সরকারের ক্ষমতা হইছে না যে এই সিটের কিটা পাল্টাইলে দরকার লাগবে দেবো কারণ পপুলেশন ডিস্ট্রিবিউশন ভারতের মধ্যে ইকুয়ালি হয়েছে না 1971 থেকে 2026 পর্যন্ত কিছু স্টেটের মধ্যে পপুলেশন কাছে কমবা কিছু স্টেটের মধ্যে পপুলেশন কাছে এটা অতিরিক্ত বাইরা যদি ওই স্টেটের পপুলেশন অনুযায়ী সিট বন্টন করো তাহলে কিছু স্টেটের সিট যাবে প্রচুর বেশি হয়ে যাচ্ছে আর কিছু স্টেটের সিট যাবে এটা কম মাসেরা যার ফলে ইকুয়াল রিপ্রেজেন্টেশন ইন দ্য লোকসভা অর দ্য রাজ্যসভা হবে না তাহলে কিছু কিছু স্টেটে নেগলেক্ট করা শুরু করে দেবো সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক আছে বুঝা গেছে না বিশেষ করে সাউথ ইন্ডিয়ান স্টেট গুলা জানুয়ারি তো 2026 দরবার লইছিল ঠিক আছে বুঝা গেছে না বিশাল বড় দরবার ঠিক আছে বুঝা গেছে না চলো নেক্সট ওয়ান ঠিক আছে মেড দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিয়ন্ড জুডিশিয়ারি মেড দ্য constitutional amendment beyond judiciary yes okay হ্যাঁ judiciary yes okay বুঝা গেছে beyond judiciary yes okay কই যে ভারতের সংবিধানের যত সংশোধন করবা এটারে জুডিশিয়ারির কাছে আনন্দ যেত না ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে এটা বিয়ন্ড কি যেত না জুডিশিয়ারি যেত না ক্লিয়ার আছে না ওকে হ্যাঁ মানে সংবিধানটা তুমি চেঞ্জ করে লাইছো এবার মনে করো এটা থেকে কোনো প্রবলেম হয়ে যাচ্ছে সংবিধানটা তুমি চেঞ্জ করে লাইছো যদি সংবিধানটা তুমি চেঞ্জ করো কোনো কিছু যদি সংবিধানের মধ্যে চেঞ্জ করো যদি এটা ভারতের আনকনস্টিটিউশনাল হয় অসাংবিধানিক হয় তাহলে এটারে আটকাইব কেনা সুপ্রিম কোর্ট আটকাইব ঠিক আছে ওকে ইন্দিরা গান্ধী কইছে 42nd অ্যামেন্ডমেন্ট জুডিশিয়ারির কাছে দায়িত্ব না এটা নট আ সাবজেক্ট অফ জুডিশিয়ারিটার মধ্যে কোনো চেঞ্জ করতে ঠিক আছে ওকে যেমন আমরা বানাই দেবো এমনই রাখতে ঠিক আছে ওকে সুপ্রিম কোর্ট খেপটা গেছে এই মহিলার উপরে এলাকে তো দায়িত্ব হয়েছে ঠিক আছে শুধু সুপ্রিম কোর্ট না কিন্তু
প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা ইনস্টিটিউশন ভারতের কিছু আছে ঠিকঠাক আছে। সরকারের লগে যদি তার ইনস্টিটিউশন না থাকে তাহলে ওই সরকার টিয়ার বহুত কষ্ট পায়। ঠিক আছে, প্রথম সরকারের কাজ কি জনগণের মন জয় করা না, ঠিক আছে, ওই যে ইনস্টিটিউশন গুলো আছে এগুলারও জয় করা। যে ব্যক্তি যে সরকার ইনস্টিটিউশনে জয় করে পারবো এই ব্যক্তি সরকারে থাকবো, এই ব্যক্তির জনগণ বুদ্ধি হারাইতে পারবে ডেফিনেটলি। ঠিক আছে, বোঝা যাচ্ছে ইনস্টিটিউশন অ্যাডমিনিস্ট্রেশন আছে, লেজিসলেটিভ আছে, জুডিশিয়ারি আছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, ক্লিয়ার আছে না? এক্সিকিউটিভ আছে, এই জন্য মনে কর কোন একটা সরকার আছে, আমলা আসেনি, স্টেটের মধ্যে মনে কর ত্রিপুরা সরকার আছে, আমলা আছে তো, টিসিএস, টিপিএস, আইএস, আইএস, এটা যদি স্টেট গভর্নমেন্টের বিরুদ্ধে থাকা চলে যায় 2 বছর চালাতে মনে সরকার দিব না সব দিতে। ঠিক আছে, সরকার তারা ভিতরে তারাই তো সব না, কাগজপত্র সব তো তারাই। ঠিক আছে, ওই কয়ের জায়গার ভিত্তিতে কয়টাতে একটা খ বানাই দিব, তারপর জনগণের কাছে ক যাইতো না, কি গভর্নমেন্ট পাঠাতে গেছিল ক, কিন্তু ঠিক আছে অ্যাডমিনিস্ট্রেশন কি দেখা যাচ্ছে কয়টার খ বানাইছে, জনগণের কাছে পৌঁছে কি তা খ, জনগণ দেখতে সেটা মাথা খারাপ হয়েছে, আমরা ক চাইছি খ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দুষ্ট পুরা গভর্নমেন্টের উপর। যে সময় কোনো আইন হয়, যে সময় কোনো বাড়ি হয় না, মনে করো বাড়ি হয়েছে না বা ড্রেন হয়েছে না বা ড্রেন পরিষ্কার হয়েছে না, আমরা ডাইরেক্ট চিফ মিনিস্টারের বিকালে ড্রেন পরিষ্কার করানোর দায়িত্ব চিফ মিনিস্টারের, মিউনিসিপালিটি কমিশনারের। একদিন আমরা মিউনিসিপালিটি কমিশনারের কথা উঠাইছিনি, কমিশনার তুমি করছো না করে, আমরা তো ডাইরেক্ট চিফ মিনিস্টারের কাছে যাই। ঠিক আছে, বোঝা, কারণ তারা আমাদের পিপল রিপ্রেজেন্টেটিভ, তারা আমাদের প্রতিনিধিত্ব করবে। ঠিক আছে, কার কাছে? ওই সরকারি অফিসার। ঠিক আছে, ঠিক আছে, সার্ভিস কাটা দিব, সরকারি অফিসার দিব আমরা এসে। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে? ওই সরকারি অফিসারটা যদি গভর্নমেন্টের এগেনস্টে থাকা, ওই গভর্নমেন্ট রাখতে পারবো, ঠিক আছে এরা কি বলবো। ঠিক আছে, দেখো নেক্সট ওয়ান। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, আরো অনেক কিছু আছে, দেখ কইতাম কো। ঠিক আছে, সবচেয়ে বড় যে চেঞ্জেস যা। ঠিক আছে, নেক্সট ডিউরেশন অফ লোকসভা এন্ড বিধানসভা মানে এসএলএ স্টেট অ্যাসেম্বলি increase from 5 years to 6 years, 5 years to কিটা 6 years। সবচেয়ে আক্রমণাত্মক জায়গায় জায়গাটা। ঠিক আছে, এই লোকসভার যেন টেনিউর আছে, কয় বছর আছে লোকসভা টেনিউর? 5 বছর। ইন্দিরা গান্ধী কইছে না 5 না 6 বছর। 5 বছর তো কিচ্ছুই অনারি, আরেকটা বছর বাড়া 6 বছর। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? লোকসভা আর বিধানসভা টেনিউ তাহলে 1 বছর বাড়াই দিয়েছে 6 বছর, যেহেতু এটা মোরারজি দেশে এসে এটা বন্ধ করে দিচ্ছে 5 বছর আবার লইছে, এখন পর্যন্ত 5 বছর যায়। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? যত দেরিতে বুট এত ডেমোক্রেসি কম, পিরিয়ডে পিরিয়ডে বুঝতে দিব। যেমন আমেরিকার মধ্যে কি তা 4 বছর সরকার, আমরা সময় দেবো কত বছর? 4 বছর। 4 বছরের মধ্যে তুমি খারাপ ভালো কাজ করতে আসো না, তো 4 বছর পরে যাবো ভাই এখান থেকে ছুটে পাল্টালে মন। ঠিক আছে, ভারতে রাখছে কত? 5 বছর। ঠিক আছে না রে? যেহেতু ভারতের দেশের পপুলেশন বেশি, গভর্নমেন্টের সার্ভিস কোথায় থেকে চাই যাবো, সময় লাগে। ঠিক না রে? হ্যাঁ, ক্লিয়ার আছে না? ভারতের মধ্যে তো একটা ড্রেন ধরলে চলে গেলে 2-3 বছর শেষ করতে না রে? হ্যাঁ, যেমন আগরতলা স্মার্ট সিটির কাজ আজকে 10 বছর ধরে হইতেছে। 18তে আইএসএ তো স্মার্ট সিটি শুরু হয়েছিল না রে? হয়েছে না? 18তে আইএসএ স্মার্ট সিটি শুরু হয়েছে তো, স্মার্ট সিটি শুরু তখন কত 26 চলতেছে, তো স্মার্ট সিটি অনেক চলতেছে, স্মার্ট সিটি হইতেছে না। ঠিক আছে, না রে? হ্যাঁ, স্মার্ট তো মানুষ হয়ে যেতেছে অতিরিক্ত স্মার্ট। ঠিক আছে, বোঝা যাচ্ছে এটা? ওকে না রে? হ্যাঁ, স্মার্ট মানুষ, স্মার্ট সিটি হইতেছে আস্তে আস্তে, রাস্তা ভাঙতেছে তৈরি করতেছে তো করতেছে, এটা 10 বছর ধরে চলতেছে। কিন্তু তাহলে একটা সরকার যদি শুধু 5 বছর থাকে কেমনি হইব? ইন্দিরা গান্ধী তো ভালোই করছিল, 6 বছর ধরে একটা সময় তো দেয়। ঠিক আছে, এত মানুষকে কেমনে সার্ভিস দেবো না? ঠিক আছে, বোঝা যাচ্ছে না? চল নেক্সট 8 নাম্বার। ঠিক আছে, চল 8 নাম্বার। ওকে, দেখ লেখো লেখো। ঠিক আছে, if there any conflict between ডিপিএসপি, ডিপিএসপি তোমরা জানো কিটা? কিটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? এন্ড ফান্ডামেন্টাল রাইটস in front of judiciary, then DPSP
should be prioritized. Should be kita prioritize. ঠিক আছে বুঝা আছে না মানে প্রায়োরিটি কারে দেওয়া হইব ডিপি স্পিরে দেওয়া হইব ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে যদি কোনো ডিসপিউটস হয় ফান্ডামেন্টাল রাইটস আর ডিপি স্পির মধ্যে তাহলে আমরা কারে প্রায়োরিটি দেবো ডিপি স্পিরে প্রায়োরিটি দেবো ফান্ডামেন্টাল রাইটস এর না কোর্টের মধ্যে কইছে কোর্ট কইছে মানে কোর্টরে কইছে কইছে কোর্ট তোমার কাছে যদি ডিপি স্পির ফান্ডামেন্টাল রাইটস দুটোটা এসে কেস আছে এবং দুটো ওভারল্যাপ করতেছে একটার উপরে আরেকটা তাহলে তুমি কারে রাখবা ডিপি স্পিরে তুমি কারে রাখবা ডিপি স্পিরে রাখবা ফান্ডামেন্টাল রাইটস তুমি এই সময় এটা কথা তো না ঠিক আছে রাখতে পারত না ঠিক আছে ডিপি স্পিড কেন কেন এটা কারণ কি বলো ঠিক আছে কে কারণ ফান্ডামেন্টাল রাইটস কাজ করে ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টের লিগে আর ডিপিএসপি কাজ করে সোশিয়াল ডেভেলপমেন্টের লিগে মানে পুরো সমাজের ডেভেলপমেন্টের লিগে তো সমাজের কাছে কি ইন্ডিভিজুয়াল বড় না শুরু ফান্ডামেন্টাল রাইটস কারে ডেভেলপ করবো ফান্ডামেন্টাল রাইটস বানানো হয়েছে করে তোমার মতো আমার মতো ব্যক্তিরা রে প্রত্যেক ব্যক্তিরা ডেভেলপমেন্ট করার লেগে মানে ইন্ডিভিজুয়াল ঠিক আছে কথা আছে না আর ডিপিএসপি বানানো হয়েছে করে পুরো সমাজরে ডেভেলপমেন্ট করার লেগে মানে সমাজের ডেভেলপমেন্টের কাছে ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টের কি বেশি না কার ডেভেলপমেন্ট বেশি সমাজের ডেভেলপমেন্ট বেশি তো এলাকা সমাজের ডেভেলপমেন্টারে ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট থেকে বেশি প্রায়োরিটি দিতে হবে যেমন ঠিক আছে ড্রেস পরা আমার অধিকার এটা কি আমার ফান্ডামেন্টাল রাইটস ঠিক আছে বুঝা গেছে না ওকে হ্যাঁ ঠিক আছে ওটা আমি আমার শরীরের মধ্যে কি ক্লথ রাখুম এটা কিন্তু আমার অধিকার চুল আমি লাল করুম না হলুদ করুম ঠিক আছে এটা আমার অধিকার স্বাভাবিক সেন্স অফ ফ্যাশন ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে ওটা মুখে আমি মাস্ক পরুম না পরুম এটা আমার অধিকার কিন্তু কোভিডের সময় সবাই মাস্ক পরাইছিল ঠিক আছে হ্যাঁ বুঝা পারছো না কেন তুমি কইছো না স্যার আমার অধিকার আমি পড়তাম না ড্রেস পরা তো ক্লথ পরা তো আমার অধিকার এটা তো একটা ক্লথ ঠিক আছে বুঝা যাচ্ছে ক্লথটা আসলো ঠিক আছে হ্যাঁ এটা আমি পড়তাম না আমার অধিকার আমি পড়তাম না ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ আমার জ্বর হয়েছে আমি ট্রিটমেন্ট নিতাম না সরকার কি আমারে পুলিশ দিয়ে পাঠাইছে না ট্রিটমেন্ট নিয়ে দেবো নিতাম না ঠিক আছে বুঝা যাচ্ছে আমার হাত চেয়েছে ঠিক আছে আমি মানে আমার সর্দি হয়েছে আমি মাস্ক দিতাম না ঠিক আছে হ্যাঁ কোনো অসুবিধা আছে দিতাম না আমি ট্রিটমেন্ট করে যাবো ঠিক আছে ক্লিয়ার আছে না কিন্তু তুমি এই সময় কইতেছ না কোভিডের সময় মাস্ক একটা লাগাইতে হয়েছে না লাগালে কি হয়েছে 100 টাকা ফাইন করছে ঠিক আছে কে লেগা কারণ তুমি যে সময় মাস্কটা না লাগাইবা তুমি যদি কোনো স্প্লিট করো বা হাত মুচি দো তাহলে তোমার থেকে কোভিড অন্যরা গাও যাইব তাহলে এখানে আছে কি সমাজের সিকিউরিটি তোমার না ঠিক আছে তোমার ডেভেলপমেন্ট থেকে এই সময় কার ডেভেলপমেন্ট দরকার আমার সমাজের ডেভেলপমেন্ট এই সময় দেখবা তোমার ডেভেলপমেন্টের সরাই এসেরা রাখছে সমাজের বেশি প্রেফার যদি কোথায় 42nd অ্যামেন্ডমেন্ট কয়েকশো বার পরীক্ষার মধ্যে আছে একবার দুইবার না 100 টানো হইতা ঠিক আছে 100 বার টাইম না ধরি ঠিক আছে কয়েকশো বার পরীক্ষা প্রত্যেক বছর কোনো না কোনো পরীক্ষার মধ্যে এই প্রশ্ন পাইবে প্রত্যেক বছর কোনো না কোনো পরীক্ষার মধ্যে এই প্রশ্ন পাইবে ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে ঘটনাটা ওকে চলো ঠিক আছে লেখো empower the parliament কত বড় এক রে আর ভালো লাগে না এটা empower the parliament ঠিক আছে কবে আছে to make laws to deal with anti-nationalist anti-nationalist আমি একদম ইজিতে লেখা লাই ওভার ফান্ডামেন্টাল রাইটস এফআর ওভার কি ফান্ডামেন্টাল রাইটস empower the parliament to make laws to deal with anti-nationalists ওভার কি ফান্ডামেন্টাল রাইটস মানে ফান্ডামেন্টাল রাইটসে তোমার ব্যক্তি হিসেবে ভারতের ব্যক্তি হিসেবে অনেক রাইট দিছে ঠিক আছে বুঝা আছে না এবার ওই রাইট গুলা ইউজ করে সেটা তুমি যদি এমন কোনো অ্যাক্টিভিটি করো যে অ্যাক্টিভিটিটা অ্যান্টি ন্যাশনালিস্ট হয়ে যাবো মানে কি দেশের বিরুদ্ধে হয়ে যাবো এ সময় পার্লামেন্ট আইন বাইর করে সেরা ঠিক আছে এটারে কি করতে পারবো বন্ধ করে দিতে পারবো ঠিক আছে যেমন ফ্রিডম অফ স্পিচের এক্সপ্রেশন বাক স্বাধীনতার অধিকার আছে নি আছে স্পিচের এক্সপ্রেশন আছে নি সবাই দিয়ে হাসে রে মানে কি মুস্কি আসে আর আছে নি ফ্রিডম কত নম্বর আর্টিকেল আছে আর্টিকেল 19 আছে 19 আছে 19 তাহলে ফান্ডামেন্টাল রাইটস তো তোমার আমি যাতা কথা কইতে পারুম
কইতে পারো যাতা কথা ওই তো ইডিট তো আমি লিখছি মা ঠিক আছে এটা কেডা কইছে তোমারে 42nd অ্যামেন্ডমেন্ট কইছে এমন কোন উপয়োগ করতে না ফান্ডামেন্টাল রাইটস রে যেটা অ্যান্টি ন্যাশনালিস্ট যদি করতে পারো তাহলে এটার উপরে কিটা করবো পার্লামেন্টের পাওয়ার আছে এটারে কিটা করতে পারবো এটার উপরে ল বানাইতে পারবো ঠিক আছে ধরুন ফ্রিডম অফ স্পিচ এর এক্সপ্রেশন একটা লেভেল পর্যন্ত তুমি করতে পারবে এর বেশি না ধরুন ফ্রিডম টু ট্রাভেল একটা লেভেল পর্যন্ত তুমি করতে পারবে এর বেশি না তুমি অ্যান্টি ন্যাশনালিস্ট তুমি এসব করতে না কিন্তু ঠিক আছে বুঝা আসলে ক্লিয়ার আছে মানে তুমি পাকিস্তানের লোক হয়েছে মুক্ত করতেছো আমি কি মেনে ঠিক আছে বুঝা আসলে মানতাম না ঠিক আছে বুঝা আসলে চলো নেক্সট ঠিক আছে ওকে ওকে 9 নাম্বার 10 নাম্বার অনেকটি রে ভালো না ঠিক আছে চলো 3 নিউ ডিপিএসপি অ্যাডেড তিনটা নতুন ল ডিপিএসপি এর মধ্যে অ্যাডেড হয়েছে তিনটা নতুন আইএ পরীক্ষার মধ্যে ঠিক আছে হ্যাঁ তিনটা নতুন ডিপিএসপি এর মধ্যে অ্যাড হয়েছে যেমন এক নাম্বার হলো ফ্রি লিগ্যাল এইড ফ্রি কিটা লিগ্যাল এইড ঠিক আছে মানে কিটা বিনা পয়সায় পাওয়া বিচার পাওয়া ফ্রি লিগ্যাল এইড মানে কিটা বিনা পয়সা কিটা বিচার পাওয়া মানে কোর্টের মধ্যে গেলে বিচার পাইতে হলে তোমার উকিল ধরতে হইব ঠিক আছে কোথাও আছে না উকিলরে তোমার পয়সা দিতে হইব নাহলে কোর্টে লড়াই করবো লড়াই করতো না তুমি যদি কো যে আমার ভাই ক্ষমতা নাই উকিল হায়ার করে নেন তাহলে তুমি বিচার পাইতো না অবশ্যই পাইবা সরকার কইছে আমরা পয়সা খরচ করে তোমার লেগে উকিল লিখতে এটা কইতেছে কিটা ফ্রি লিগ্যাল কিটা এইড এটা অ্যাড করতে কোন ঠিক আছে কত নম্বরে দিয়েছিরা ঠিক আছে হ্যাঁ 42nd অ্যামেন্ডমেন্ট এক দিয়েছিরা ডিপিসির মধ্যে ঠিক আছে কোথাও আছে না তারপরে হলো তোমার ঠিক আছে কোথাও আছে লেখো ফ্রি লিগ্যাল এইড দেখলে দাও তারপর লেখো participation of workers in management of industry কোন ইন্ডাস্ট্রির ম্যানেজমেন্টের মধ্যে ঠিক আছে হ্যাঁ তার মধ্যে যেন ওয়ার্কাররা থাকে তারা ঠিক আছে পার্টিসিপেট করতে পারবো যাতে ওয়ার্কাররা দেখতে পারে যে ইন্ডাস্ট্রি লাভে যাইতেছে না ক্ষতিতে যাইতেছে যদি লাভে যায় ইন্ডাস্ট্রি যত পার্সেন্ট লাভে যাইতেছে তত পার্সেন্ট আমার বেতনও তো বাড়াইতে হইব ঠিক না রে কেডা কাজ করে ইন্ডাস্ট্রির লাভে পৌঁছাইছে লেবাররা ইডার থেকে কি পাওনার অধিকার লেবাররা নাই অবশ্যই আছে লাভে গেছে না ক্ষতিতে গেছে আমি কেমনে বুঝবো লেবাররা আমার ম্যানেজমেন্টের মধ্যে থাকতে হইব তাহলে কইছে লেবাররা ম্যানেজমেন্টের মধ্যে অংশগ্রহণ করতে দিতে হইব যাতে লেবার বুঝতে পারে ইন্ডাস্ট্রি কই যাচ্ছে ঠিক আছে বুঝা না ক্লিয়ার এর লিগে তো লেবার ইউনিয়ন বানাইছে এ তো লেবার ইউনিয়ন চারিদিকে কেড়ে এর লিগে ঠিক আছে বুঝা না 3 নাম্বার ঠিক আছে লেখো নেক্সট অ্যাড করছে ঠিক আছে বুঝা প্রোটেকশন অফ এনवायरमेंट protection of the environment it is the duty of the government to protect environment forest and wildlife whatever ঠিক আছে বুঝা আছে এইডি কইতাছে ডিপিএসপি ঠিক আছে ইডারে অ্যাড করছে কবে 42nd অ্যামেন্ডমেন্ট দিছিল তো সরকার তোমারে আদেশ দিলাম ঠিক আছে বুঝা আসলাম যে তুমি কি করো এনवायरमेंटরে প্রোটেক্ট করো রক্ষা করো ঠিক আছে বুঝা আছে এবং রক্ষা করতেছি আমরা মানে কতবার সরকার করতেছে না সরকার সরকার কথা আইলেই তোরা হাসো ভাল লাগে না আমার ঠিক আছে বুঝা আছে চল ঠিক আছে লেখো extended the president rule extended the duration of president rule রাষ্ট্রপতি শাসন প্রেসিডেন্ট কিরা রুল ইন এ স্টেট from 6 months to 1 year at a time at a কিটা টাইম ঠিক আছে না রে ওকে হ্যাঁ ক্লিয়ার আছে বলো না 6 months to কিটা 1 year at a time ঠিক আছে একটু লিখে রাখো ঠিক আছে ইম্পর্টেন্ট ভিডিও আছে ঠিক আছে বুঝা আছে রাষ্ট্রপতি শাসন যে রাজ্যের মধ্যে হয় ঠিক আছে এটা যে সময় পাস হইব লাগু হইব এটা 6 মাসের মধ্যে লেখা রাখতে পারবে যদি 6 মাস পরে কোনো সিচুয়েশন মানে কন্ট্রোল না থাকে তাহলে তুমি আবার বাড়াইতে পারবা কিন্তু আবার 6 মাস এমন করতে করতে তুমি 3 বছর ম্যাক্সিমাম রাষ্ট্রপতি শাসন রাখতে পারবা কোন রাজ্যের মধ্যে এটা নিয়ম কনস্টিটিউশন কই দিছে কিন্তু ইন্দিরা গান্ধী তাই নিয়ে কইছে বারবার ভাল লাগে না
ঠিক আছে কিতা বারবার গিয়ে সেটা আবার পাস করে সেটা 6 মাস চলে একবারে 1 বছরে দিয়ে আলাদা আপনার বেজাল পাস। ঠিক আছে বুঝলেন? এই সময় এরকম সিচুয়েশন আসলো দেশের মধ্যে যে বিভিন্ন স্টেটের মধ্যে রাষ্ট্রপতি শাসন লাগাইতে হইতেছে এবং লং টাইমের লিগে লাগাইতে হইতেছে। যেমন পাঞ্জাব, ইউপি, ঠিক আছে এটির মধ্যে ইন্দিরা গান্ধীর এগেনস্টে প্রচুর মুভমেন্ট। ঠিক আছে কি বোঝা যাচ্ছে না? তো এটির মধ্যে রাষ্ট্রপতি শাসন লাগাইতে হইব। তো 6 মাস রাষ্ট্রপতি শাসনের নিয়ম কি তা 6 মাস এট এ টাইম রাখতে পারবা। যদি কন্ট্রোল না থাকে আবার 6 মাস বাড়াও, আবার কন্ট্রোল না থাকে আবার 6 মাস বাড়াও, এমন করে করে সেটা। তো ইন্দিরা কইতেছে ভাই বারবার 6 মাস ভাল লাগে না, এটির 2 বছর আমি থাকতাম না, একবারে কাজ কর 1 বছর লাগাইছি। ঠিক আছে 6 মাস থেকে কি বানাই দিছে 1 বছর। ঠিক আছে আরে পাঞ্জাবের মধ্যে বেটা লাগাতার 3 বছর। ঠিক আছে রাইকা দিতে ইমার্জেন্সি 3 বছর পরে শান্তি হয়েছে না, কইছে আরো বাড়া 3 বছরের বেশি তো আপনি রাষ্ট্রপতি শাসন রাখতে পারতেন না। বলছে তারা একটা কাজ কর 3 বছর রাখ, 2 দিন বন্ধ দেয় আবার লাগাই। ঠিক আছে বুঝা পারছে না? এমন শুরু এমন হয়েছে ঠিক আছে ভারতের মধ্যে। ঠিক আছে 3 বছর 6 মাস 6 মাস 6 মাস করতে করতে 3 বছর লাগাইছে। ঠিক আছে 3 বছর পরে তো রাষ্ট্রপতি শাসন রাখতে পারে না রাজ্যের মধ্যে। ঠিক আছে বুঝা পারছে না? তারা কিন্তু 3 বছর পরে 2 দিন বন্ধ দিয়েছে, আবার লাগাই দিচ্ছে আবার 6 মাস। ঠিক আছে আবার নতুন করে সেটা রাষ্ট্রপতি শাসন। ঠিক আছে এমনি করোনা লাগবে। ঠিক আছে বুঝা পারছে না? ওকে হ্যাঁ চলো নেক্সট ওয়ান। ঠিক আছে ওকে হ্যাঁ লেখছো লেখো shifted 5 subjects from you state list to concurrent list. State list to কি দাঁড়ে concurrent list। 5টা সাবজেক্ট আছে যেটা স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে আনছে। তোমরা জানো স্টেট লিস্ট কি তার কনকারেন্ট লিস্ট কি? স্টেট লিস্ট হইলো ওই লিস্টটা যেটার মধ্যে যে সাবজেক্টটি থাকবো এটার উপরে স্টেট গভর্নমেন্ট আইন বানাইতে পারবে। আর কনকারেন্ট লিস্ট হলো ওই লিস্টটা যেটার মধ্যে যে সাবজেক্টটি থাকবে এটা সেন্ট্রাল আর স্টেট দুজন আইন বানাইতে পারবে। এবার স্টেট লিস্টের থেকে কিছু সাবজেক্ট কনকারেন্ট লিস্ট আছে, কটা আনছে 5টা এবং খুব ইম্পর্টেন্ট 5টা। 1 নাম্বার হলো এডুকেশন। আরে কয়বার পরীক্ষার মধ্যে আসে এডুকেশন। এডুকেশনের স্টেট লিস্টের সাবজেক্ট আসলে আগে আগে শিক্ষা নিয়ে সব স্টেট গভর্নমেন্ট আইন বানাইতো, সেন্ট্রাল গভর্নমেন্ট আইন বানাইতো না। তখন কি তা কইছে সেন্ট্রাল স্টেট দুজন আইন বানাইতে পারবে। ঠিক আছে 2য় নাম্বার। ঠিক আছে বুঝা যাচ্ছে না? এডুকেশন সে পরে কইছে ফরেস্ট 1। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না? তারপরে প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ, প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ ওয়াইল্ড লাইফ 9 নাম্বার কইছে। ঠিক আছে কোথায় ওয়েটস এন্ড মেজারমেন্টস, ওয়েটস এন্ড মেজারমেন্টস। ঠিক আছে কোথায় আছে না? ওকে হ্যাঁ এন্ড 5 নাম্বার কইছে অ্যাডমিনিস্ট্রেশন অফ ঠিক আছে কে জাস্টিস। ঠিক আছে কে হ্যাঁ ঠিক আছে কে হ্যাঁ জাস্টিস কনস্টিটিউশনস এন্ড ঠিক আছে কে এন্ড অর্গানাইজেশন of all courts, organization of all courts except Supreme Court and High Court, except এটা Supreme Court and এটা High Court। আমি এসিএন এসসি লেখাল আছে প্লাস Supreme Court High Court লিখো অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে এই 5টা সাবজেক্টে ঠিক আছে হ্যাঁ কনকারেন্ট লিস্টে থেকে টানছে স্টেট লিস্টে। পেশেন শিক্ষা ফরেস্ট দুইটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম দুইটা তো খুবই ইম্পর্টেন্ট, বহুতবার পরীক্ষা আছে। অনেক সময় এমনি আইয়ে যে এডুকেশন কোন লিস্টের মধ্যে আছে বর্তমানে, কোন লিস্টের মধ্যে আছে কোন করে না প্রিভিয়াসলি কোন আসলো স্টেট লিস্টে, কত নাম্বার থেকে স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে আনছে করছে। এটি খুবই ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ মনে রাখো মাঝে মাঝে। ঠিক আছে কবিতা আসলে ঠিক আছে ঠিক আছে কবিতা আসলে ওকে চলো নেক্সট ওয়ান। হ্যাঁ বুঝলি না বাবা আবার কো কোনটা নিছে ওয়েটস এন্ড মেজারমেন্ট। ও খালি ব্যাখ্যারা ওয়েটের মেজারমেন্ট আছে না? আরে মেজারমেন্ট মাপক পরিমাপক যন্ত্র আছে না কতগুলা। ঠিক আছে কে যেমন চাল ডাইল আমরা কিতা দিয়ে রাখবি
বাটকারে দিয়ে মাপি, অনেক তো বাটকার নাই, অনেক তো মেশিন আয় পড়ছে 1 কেজি 2 কেজি 3 কেজি, ঠিক আছে কবিতা, বাটকা দিয়ে মাপি। আর পরিমাপ লেনটেন আন্ডার গিটা দিয়ে মাপি, ফিতা দিয়ে মাপি, বিঘা কত বিঘা, 1 বিঘা 2 বিঘা 3 বিঘা, ঠিক আছে মাপি না, গন্ডা, ঠিক আছে। এই যে পরিমাপের ইউনিট গুলো আছে এগুলা আগে স্টেট ডিসাইড করতো, ঠিক আছে কবিতা ঘটনাটা, ওকে। হ্যাঁ এখন কিটা করছে না, স্টেট না সেন্টার, স্টেট দুটো না ডিসাইড করবে, ঠিক আছে কবিতা ঘটনাটা ক্লিয়ার আছে। কারণ তোমার ল্যান্ড তুমি কেমনে মাপতেছো, ঠিক আছে, তোমার ল্যান্ড তুমি স্কেল দিয়ে মাপতেছো, ঠিক আছে কবিতা ঘটনাটা। আমার ল্যান্ড আমি ফিতা দিয়ে মাপতেছি, ও হবে না ভাই, ঠিক আছে সবাই ফিতা দিয়ে মাপো, ঠিক আছে কবিতা ঘটনাটা, সমস্যা হইতে পারে, ঠিক আছে কানাইলি, ঠিক আছে কবিতা ঘটনাটা ক্লিয়ার, ওকে। এতটুকু ক্লিয়ার আছে, চাপের কাজ। লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান, কত নাম্বার গেলে জানি গেছে 13, ঠিক আছে লেখ, ক্রিয়েশন অফ অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিস, অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিস, অল ইন্ডিয়া কিটা জুডিশিয়াল সার্ভিস, ক্রিয়েশন অফ অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিস, ঠিক আছে। ধরুন অল ইন্ডিয়া সিভিল সার্ভিস আছে, ঠিক আছে, তারা কিটা করছে অল ইন্ডিয়া একটা জুডিশিয়াল সার্ভিস বানাইছে, ঠিক আছে উদাহরণটা মানে, ঠিক আছে কিটা, ঠিক আছে যে কোনো কোর্টের মধ্যে যে কোনো স্টেটের কিটা করবো ভোলা আইন পরীক্ষা দিব গিয়েছে, ঠিক আছে। যেমন ইউপি ডিস্ট্রিক্ট কোর্ট আছে, আমরা যেমন টিজিএস হয় ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস, হয় না, ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস, যাতে মানে কিটা হয়, জাজত্ব হয়, কিসের জাজ, ডিস্ট্রিক্ট জাজ হয়, হয়তো ডিস্ট্রিক্ট জাজ টিজিএস দিয়ে সেটা, এটা হলো স্টেট জুডিশিয়াল সার্ভিস। তারা কিটা করছে অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিসটা আমরা পরীক্ষা দিবা, তারপরে গিয়ে সেটা তুমি কিটা করবা, ঠিক আছে। এমন না যে ডিস্ট্রিক্ট জাজের, ত্রিপুরা ডিস্ট্রিক্ট জাজের, ঠিক আছে হ্যাঁ মানে হতে গেলে ত্রিপুরার একটা পরীক্ষা দেবা না, অল ইন্ডিয়া লেভেল পরীক্ষা, তারপরে ডিপেন্ড করবো তুমি কোন ডিস্ট্রিক্ট কোর্টে যাইতেছো, ক্লিয়ার আছে ঘটনাটা। যেহেতু এটা ওখানে নাই, ওখানে এইসব জিনিস স্টেটের ম্যাটার হয়ে গেছে, ঠিক আছে। যেমন ওখানে আমরা ত্রিপুরার যেন মানে জুডিশিয়াল সার্ভিসটা হয়, এটা ত্রিপুরা গভর্নমেন্ট কিটা করে কন্ডাক্ট করে, ঠিক আছে, টিপিসি কন্ডাক্ট করে, ঠিক আছে। এটা অল ইন্ডিয়া সার্ভিস নাই, ঠিক আছে। যদি এটা অল ইন্ডিয়া সার্ভিস করতে দিলে ইউপিসি কন্ডাক্ট করলে, ঠিক আছে না রে, হ্যাঁ ক্লিয়ার আছে ঘটনা, ওকে। চল, এটা হলো তোমাদের 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আমরা ভারতের মধ্যে এখন পর্যন্ত যত অ্যামেন্ডমেন্ট হয়েছে কনস্টিটিউশনে, এর মধ্যে সবচেয়ে বড় অ্যামেন্ডমেন্ট হলো কোনটা, এটা, ঠিক আছে কবিতা ঘটনাটা, ওকে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড মিনি কনস্টিটিউশন, ইট ইজ কল্ড কিটা, ইট ইজ কল্ড মিনি কনস্টিটিউশন, ঠিক আছে কবিতা, মিনি কনস্টিটিউশন, এটা একটা ছোট কনস্টিটিউশনে পাওয়া হয়, ঠিক আছে কবিতা ঘটনাটা, ছোট কনস্টিটিউশন, ঠিক আছে কবিতা, এটা নিজের থেকে একটা কনস্টিটিউশন, ক্লিয়ার, ওকে। হ্যাঁ তো আমরা এতটুকু পর্যন্ত আজকে পড়ালাম 42nd পর্যন্ত, তারপর আমরা আবার নেক্সট দিন করে দেবো, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ।